ওকে, আমরা শুরু করি। আচ্ছা, শুরু করার আগে যেটা হচ্ছে একটা আমি অ্যানাউন্সমেন্ট করলাম আজকে সকালে, সেটা হচ্ছে অনেকেই হচ্ছে অনলাইন অফলাইন নিয়ে একটা কনফিউশনের মধ্যে আছে। এখানে কারা এটা করলা যায় না, যাই হোক। সো যদি ইউনিভার্সিটিতে থাকো, মানে ক্যাম্পাসে যদি থাকো, ইন দ্যাট কেস তোমরা হচ্ছে যেই ডেজিগনেটেড ক্লাসরুমগুলো আছে, যেমন তোমাদের জন্য হচ্ছে 80301, সো এই টাইমে এই ক্লাসরুমটা ফাঁকা থাকবে। সো তুমি যদি চাও তুমি ওখানে যেয়ে ক্লাস করতে পারো, আর যদি বাসা থেকে করতেছো তো ফাইন। এখন দেখা যাচ্ছে কি যে তুমি অফলাইন ক্লাসের জন্য আসছো, এখন তাহলে অনলাইন ক্লাস কীভাবে করবে, বাসায় যাবা? সো এর থেকে বেটার তুমি এখানে করতে পারো, রাস্তাঘাটে না থেকে করতে পারো। এবং ওয়াইফাইয়ের যে ব্যাপারটা, আই গেস তোমরা মেল পাইছো, তোমাদের তো ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, এটা কি জানো? ফ্রি ওয়াইফাই যে আছে আমাদের। স্যার এটা কি স্যার লগ আমাকে ইন মেল করে অ্যাক্সেস পায় ওরকম রাইট, কিছু? ইমেইল তো আসেনি এমন কোনো। জি স্যার। এই যে ব্র্যাক ইউ দেয়া আছে এখানে পুরো, যে ব্র্যাক ইউনিভার্সিটির যে ওয়াইফাই আছে, এখানে ঢুকে তুমি তোমার ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে করবা। আচ্ছা, এটা যদি না পেয়ে থাকো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি ডিসকর্ডে, সবাইকে জি সুটে দিছে আই গেস। স্যার 1 ঘন্টা পর ঝামেলা করে। আবার ডিসকানেক্ট করে আবার কানেক্ট করবা। আচ্ছা আচ্ছা। আর যদি মানে হতে পারে মাঝে মধ্যে, তাহলে একটু মোবাইল ডেটা ইউজ করতে হবে, কিন্তু বাট তুমি স্যার ক্লাসে বসে করতে পারবে। ওয়াইফাই মোস্ট প্রবলি ডেইলি 1 আওয়ার দিবে, এরকম কিছু একটা বোধহয় আছে, যে কারণে হচ্ছে 1 ঘন্টার পর কাজ করে না। এটা হচ্ছে কি, এর আগে একবার ছিল, তখন মনে হয় সমস্যা ছিল। এই ইমেলটা কিন্তু নতুন আছে, মানে মার্চ 21, গতকালকে ইমেলটা আসছে। সো এটার জন্য তোমাদেরকে হচ্ছে যে আইডি, তোমাদের ইমেল আইডি দিয়ে হচ্ছে এখানে অ্যাক্সেস নিতে হবে। এখানে হচ্ছে তোমাদের আইডি দিয়ে পাসওয়ার্ডটা নিবা, তারপর হচ্ছে তুমি চেক ব্র্যাক ইউনিভার্সিটি যে ওয়াইফাই, সেখানে তুমি এটা অ্যাক্সেস করবা। আর যদি সমস্যা হয় ফাইন, একবার ডিসকানেক্ট করে আবার রিকানেক্ট করবা। সো মানে মেন উদ্দেশ্য হচ্ছে যেটা, যে তুমি ক্লাসরুমে বসে নীরবে করবা, অন্য কোথায় করবা, আমাদের তো সে জায়গা নেই, তাই না? ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, কোনো বিষয়। ওকে, নাই তাহলে তোমাদের মিডের স্ক্রিপ্ট আই গেস নেক্সট উইকের মধ্যে পেয়ে যাবা। আর স্যার আপনি কি ব্রেকে ক্লাস নেন? হ্যাঁ, তো স্যার আমরা ক্লাসের টাইমে আপনাকে জয়েন করতে পারি না? কিন্তু আমি তো আসলে ক্লাসে যাইনি, আমি আমার রুমে। ও আচ্ছা আচ্ছা। ক্লাসে গেলে সমস্যা যেটা হয়, আমি একদিন গেলাম, সেটা হচ্ছে যে আমাকে তো সাথে করে একটা ট্যাব নিতে হয়, এটা বেশ বড় আর কি, এটা ক্যারি করাটা একটা ঝামেলা। প্লাস ওইখানে যে সাউন্ড সিস্টেম, বিশেষ করে ওখানে তো হেডফোন নাই, ওখানে হচ্ছে তোমার স্পিকার, এবং খালি ক্লাসরুম, ওখানে কথা বলে গম গম আওয়াজ হয়। সো ওখানে ক্লাস নেওয়াটা একটু ডিফিকাল্ট। মানে হেডফোন নিয়ে গেলে সমস্যা নেই, এবার তোমরা চাইলে ওখানে এসে করতে পারো। এখন ওখানে আসলে, ওখানে তো আমি আর বোর্ডে করি না, আমাকে হচ্ছে এখানে করতে হবে। জি স্যার। যেমন তুমি মনে হয় যে বললা, মনে হয় বাইরে আছো, যদি ইউনিভার্সিটিতে থাকো রুমে এসে। স্যার ইউনিভার্সিটি থেকে বাসায় চলে যাচ্ছি, মানে এই টাইমটা হচ্ছে ফাঁকা পাবো বাসায় যাওয়ার জন্য, জ্যাম কম পাবো এই জন্য। ওকে ওকে, মানে অনলাইনে একটু সুবিধা, শুনতে পারলে হলো আর কি। আচ্ছা, আমরা একটু আজকে ডিসকাস করব হচ্ছে একটু অ্যাডভান্স। আমরা আসলে লাস্ট ক্লাসে সিকোয়েন্স ডায়াগ্রাম কি, কিভাবে কাজ করে, এটার কম্পোনেন্টগুলো কি, সেগুলো আসলে একটু দেখলাম, তাই না? আজকে আমরা একটু ডিটেলসে যাব। আচ্ছা, ডিটেলস বলতে হচ্ছে
সিকোয়েন্স ডায়াগ্রাম বলতে আমরা যেটা বুঝি যে আমরা যে ইউজ কেস ডায়াগ্রামটা ড্র করে আসছি, সো সবসময় মনে রাখবা ইউজ কেস ইজ দ্য বেসিক অ্যান্ড আই মিন দ্য ফার্স্ট ইউএমএল ডায়াগ্রাম, যেটা আমরা রিকোয়ারমেন্ট যেটা থাকে, আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে যে রিকোয়ারমেন্টগুলো পেলাম সেটার উপরে বেস করে এর ফার্স্ট হচ্ছে আমরা ইউজ কেস ডায়াগ্রামটা ড্র করি, অ্যান্ড আলটিমেটলি দেখা যায় এটার উপরে বেস করে হচ্ছে আমরা পরবর্তী ডায়াগ্রামগুলো হচ্ছে এখান থেকে আসলে আমরা ডিরাইভ করি সামহাও। ওকে, সেই ক্ষেত্রে সিকোয়েন্স ডায়াগ্রামের সাথে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আমরা কিছু রিলেশন কিন্তু এর আগের ক্লাসেও দেখলাম, সেটা হচ্ছে ইউজ কেসের যেই অ্যাক্টরসগুলো থাকে সেগুলোকে আমরা এখানে অ্যাজ আ অবজেক্ট হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, দেন সিকোয়েন্স ডায়াগ্রাম হচ্ছে পার ইউজ কেস, আমার যতগুলো ইউজ কেস থাকবে আমার সিকোয়েন্স ডায়াগ্রামটা ততখানি হবে। ওকে, সো দ্যাট মিনস আমার ধরো ডিপোজিট মানি নামে একটা এখানে ইউজ কেস আছে। সো ডিপোজিট মানি মিনস ডিপোজিট মানি যেই প্রসেস বা এটার স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত যেসব মেসেজ আদান প্রদান হবে সেই জিনিস পুরোটাকে হচ্ছে আমরা সিকোয়েন্স ডায়াগ্রামটা রিপ্রেজেন্ট করব। সেম ফর মেক সিলেকশন। মেক সিলেকশন, আচ্ছা এটা হচ্ছে ভেন্ডিং মেশিনের জন্য। মেক সিলেকশন মিনস তুমি এখন ধরো তুমি হচ্ছে একটা ভেন্ডিং মেশিনের সামনে যেয়ে তুমি একটা কোক খাবা, সো এখানে আমাদের আসলে করতে হয় কি ইউজুয়ালি, যদি আমি ফুল সিনারিওটা বলি, ফুল সিনারিওটা চিন্তা করো, তুমি মেশিনের কাছে যেয়ে হচ্ছে তুমি আগে টাকা ডিপোজিট করবা। ওকে, সো তুমি সেখানে ধরো 50 টাকা দিছো, দেওয়ার পরে হচ্ছে তখন তোমাকে লাইট জ্বলবে বা ওখান থেকে বলবে যে সিলেক্ট ইউর আইটেম অর সামথিং। সো তুমি দেখবা যে ওখানে কোক আছে, পেপসি আছে, মাউন্টেন ডিউ আছে, গিয়ার আছে, সব কিছুই আছে ওখানে। সো তুমি ওখান থেকে তুমি একটা চুজ করলা, সো তুমি একটা বাটন প্রেস করলা। ওকে, সো যখন বাটন প্রেস করো তখন কি হয় যে যেই আইটেমটা আমি সিলেক্ট করলাম এটা নিচের যে বক্স আছে সে বক্সে এসে পড়ে, এবং তোমার যদি রিমেইনিং যে অ্যামাউন্টটা আছে সেটা যদি মিনিমাম কোনো একটা আইটেমের প্রাইস থেকে বেশি হয় তাহলে তোমাকে আবার জিজ্ঞেস করবে যে তুমি কি আরও কিছু নিবা, তখন তুমি বলবো যে না নিব না, তখন তুমি একটা বাটন প্রেস করলা, তোমার রিমেইনিং অ্যামাউন্টটা চলে আসবে। এটা কিন্তু শুনতে খুবই ইজি লাগলো জিনিসটা, বাট তুমি যদি এটাকে এখন ছোট ছোট পার্টে ভাগ করো, সো হোয়াট ইজ ছোট ছোট পার্ট? ছোট ছোট পার্ট মিনস একটা হচ্ছে অ্যাজ এ ইউজার তুমি হচ্ছে কিছু কাজ করতেছো এখানে, তাই না? তুমি মানি ডিপোজিট করতেছো, তুমি সিলেকশন করতেছো, এই কাজগুলো কিন্তু তোমার কাজ, কিন্তু ভিতরে হচ্ছেটা কি? ভিতরে হচ্ছে ধরো তুমি যে 50 টাকা দিছো, ইনসার্ট করলা 50 টাকা করলে এখন দেখা যাবে কি যে আমার এখানে যে আইটেম আছে এখানে ধরো এরকম অনেকগুলো আইটেম আছে, এখানে ধরো যে এখানে কোক আছে, এখানে পেপসি, 7 আপ, ডিউ, এসেক্টর এরকম আছে, এক একটা তো প্রাইস এক এক রকম। ওকে, এখন তুমি যখন 50 টাকা দিলা, সো দ্যাট মিনস এই যে ভেন্ডিং মেশিন এটার ভিতরে একটা ইউনিট থাকা উচিত যে আসলে রিকগনাইজ করবে তুমি কয় টাকা দিছো। কেউ কি বলতে পারবা ভেন্ডিং মেশিন বা এটিএম কার্ডে কি করে বুঝে তুমি কয় টাকা দিছো? স্যার কি কোশ্চেন ছিল? কোশ্চেনটা হচ্ছে ধরো আমি একটা ভেন্ডিং মেশিনে 20 টাকার নোট দিলাম, সো মেশিনটা তো বুঝতে হবে যে আমি 20 টাকা দিছি, মেশিন কিভাবে বুঝে যে আমি কয় টাকা দিছি? সাইজ স্ক্যান করে। আচ্ছা, সাইজ দেখে হয় না, এখন দেখো 10 টাকা, 20 টাকা, 50 টাকার সাইজ তো সেম। কয়েনের ক্ষেত্রে হচ্ছে সাইজ করে, কয়েনের ক্ষেত্রে হচ্ছে যে ধরো কি বলে এটাকে 10 পয়সা, 10 পয়সা তো আর হয় না, ধরো 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা, আগে হচ্ছে তোমার কিছু কি স্ক্যান করে? হ্যাঁ ওখানে তোমার স্ক্যান করে, আমিও যদিও পুরোপুরি ক্লিয়ার না, কেউ জয়েন করলো, বাট ওখানে হচ্ছে তোমার স্ক্যানার থাকে, সেই স্ক্যানার দিয়ে এখন
এখন হয়তো ইমেজ প্রসেসিং অনেক কাজ করে, বাট আই এম নট শিওর দ্যাট ভেন্ডিং মেশিনে এটা ইউজ করে। বা টাকা থেকে বুঝতে পারার কথা। স্যার ভেন্ডিং মেশিনে হচ্ছে টাকার হচ্ছে এক সাইডে স্ক্যান করে, মানে হচ্ছে সব দিকে স্ক্যান করে না, টাকা সবগুলো নোটের হচ্ছে এক পাশে মেবি একটা সিলভার সামথিং একটা কিছু থাকে, ওটা ওটা আগে স্ক্যান করে তারপরে সে টাকাটা অ্যাকসেপ্ট করে। আচ্ছা আচ্ছা, একটু দেখি, একটু ভালো কোশ্চেন মাথায় আসলো, এটা কিভাবে করে আসলে একটু দেখি। আল্ট্রাভায়োলেট স্ক্যানার, ওকে, এটা তো তোমার আচ্ছা একটা ভালো জিনিস। এটা হ্যাঁ, তুমি যদি কাগজ দাও টাকার মতো করে সাইজে, যদি তুমি টাকা কাগজ কেটে দাও তাহলে তো হলো না, তাই না? তো ওখানে একটা ইয়ে আছে, সেটা আমরা ধরে নিচ্ছি আর কি, দেখা যাক ওটা আমাদের কাজ না, বাট রিসার্চ টপিক হতে পারে, বাট আমরা ধরে নিচ্ছি ওখানে কিছু একটা ডিভাইস বা কিছু একটা থাকে যার কাজ হচ্ছে যে কয় টাকা যে তুমি দিছো এটা সে ডিটেক্ট করে। ওকে, তার মানে এখানে একটা ইউনিট থাকতে পারে যে হচ্ছে মানি চেক করবে, ধরলাম আর কি। আমি অ্যান্সারটা আমার খেয়াল নাই, আমরা পরের স্লাইডে অ্যান্সার দেয়, বাট আমরা আগে নর্মালি একটু চিন্তা করি যে মানি চেকার, ওকে, সাপোজ এরকম একটা ইউনিট বা একটা অবজেক্ট হিসেবে যদি ধরি, যে মানি চেকারের কাজ কি, সে আসলে রিকগনাইজ করবে তুমি কয় টাকা দিছো। এখন কয় টাকা দেওয়ার পরে যেটা হয় যে এই ইনফরমেশনটা তো কাউকে দিতে হবে। ভেন্ডিং মেশিনের ভিতরে তার মানুষ বসা নাই, ওখানে তোমার অটোমেটেড একটা প্রসেস, তার মানে ওখানে একটা ইউনিট থাকা উচিত। ইউনিটটা হচ্ছে যে আসলে সকল কমিউনিকেশনের মানে সেন্টার একটা, আমরা যদি সিপিইউ চিন্তা করি, তো সিপিইউ আমাদের যেমন কম্পিউটারে যাই প্রসেস করি না কেন সব কিন্তু আসলে সিপিইউ করে। হ্যাঁ, যে বিভিন্ন ধরো আমি মাউস থেকে যে একটা ক্লিক করলাম, এটা হচ্ছে সিপিইউতে যা প্রসেস হয়ে সেই অনুযায়ী সে কাজকর্মগুলো করে। তো সেরকম একটা সেন্ট্রাল কিছু একটা থাকবে, তার কাছে হচ্ছে মানি চেকার আছে, সে একটা মেসেজ পাঠাবে যে হ্যাঁ সে 50 টাকা দিছে। তখন এই সেন্ট্রাল ইউনিটটা কি করবে, সে দেখবে যে 50 টাকার মধ্যে কোন কোন আইটেম আছে। এখন ধরো যে সাপোজ কোকের দাম একটু বেশি বেড়ে গেছে, 60 টাকা, পেপসিও 60 টাকা, 7 আপ 40 টাকা, ডিউতে এখন ডিসকাউন্ট চলে 15 টাকা, ধরলাম এরকম, ধরো এইভাবে কিছু আইটেম দেয়া আছে। সো তার মানে কি, সেন্ট্রাল যে সিস্টেমটা আছে এটাকে সে কাউকে হয়তো মেসেজটা পাঠাবে যে সে তো 50 টাকা পাঠাইছে, সো 50 টাকার মধ্যে যে যে আইটেমগুলো পড়ে সেই আইটেমগুলোতে তুমি মানে সিলেক্ট করার অপশন দাও বা লাইট জ্বালাই দাও, এরকম কিছু একটা। সো দেখা যাচ্ছে 50 টাকার মধ্যে দেখা যাচ্ছে এই আইটেম এগুলাতে লাইট জ্বলে উঠলো। এটা তো তোমার অটোমেটিক হচ্ছে না, তাই না? তোমার ভিতরে অবশ্যই কেউ না কাউকে এই প্রসেসটা করা লাগতেছে, ওকে, সেটা করতেছে। তারপরে হচ্ছে যে ধরো এখন তুমি যে সিলেক্ট করলা যে ঠিক আছে আমি একটু 7 আপ খাবো, সো তুমি যে 7 আপে যে তুমি বাটনটা প্রেস করলা, এই ইনফরমেশনটা তো নেওয়া লাগবে, তাই না? যে তুমি একটা সিলেক্ট করছো যে আমি 7 আপে সিলেক্ট করলাম। যখন তুমি 7 আপে সিলেক্ট করলা তখন দেখা যাচ্ছে এই মেসেজটা আবার যে সেন্ট্রাল যেটা আছে সেখানে চলে আসলো। সেন্ট্রাল এসে বলবে যে হ্যাঁ সে তো 7 আপ প্রেস করছে, ওকে তাদেরকে 7 আপ দাও। তখন দেখা যাচ্ছে কি আরেকটা ইউনিট বা কিছু একটা এসে একটা রোবোটিক আর্ম বা স্প্রিং এসে সেটাকে ধাক্কা মেরে ফেলে দিল। ওকে, সো ওই কাজটাও কিন্তু আরেকজন করতেছে, অন্য কোন একটা ইউনিট করতেছে। করে এখন সে চেক করে দেখবে যে তুমি যে 50 টাকা দিছিল আর তুমি যে আইটেমটা নিছো এটার প্রাইসের ঠিকঠাক আছে কিনা। ওকে, 50 টাকা দিছো, 50 টাকা দিয়ে নিছো, শেষ। তোমার আর সিলেক্ট করার কোনো রিসিলেক্ট করার কিছু নাই এখানে। এখন যদি হতো যে না আমি দিছি হচ্ছে 100 টাকা, সো আমার কাছে কিন্তু এখনো রিমেইনিং 50 টাকা আছে। তো তখন তোমাকে আবার জিজ্ঞেস করবে, মনিটরে লেখা উঠবে যে তুমি ওখান থেকে কথা বলবে না, মনিটরে লেখা উঠবে যে ডু ইউ ওয়ান্ট টু মেক অ্যানাদার সিলেকশন, ইয়েস নো। এখন তুমি যখন নো দিবা, সো তোমার কি হবে, রিমেইনিং টাকাটা তোমাকে বের হয়ে আসবে। সো রিমেইনিং টাকাটাও সেটা কিন্তু আলাদা কেউ কোনো কিছু একটা কাজ করতেছে মানি ডিসপেন্স করার জন্য, যে রিমেইনিং টাকাটা দিয়ে দিচ্ছে। সো এইভাবে আমি জাস্ট
নর্মালি জেনারেলি আর কি কথাগুলো বললাম যে এইভাবে কাজগুলো হয়। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ইউজ কেসগুলো আছে শুধু ডিপোজিট মানির পার্টটুকু, যে ডিপোজিট মানি যখন আমরা করি তখন হচ্ছে আমার এটার সিকোয়েন্স ডায়াগ্রামটা কীরকম হবে, মেক সিলেকশনের জন্য সিকোয়েন্স ডায়াগ্রাম কেমন হবে, ক্যান্সেলেশন তুমি ধরো টাকা টাকা দিছো, হঠাৎ করে দেখলে তোমার ফ্রেন্ড হাতে করে কোক নিয়ে আসতেছে, বলে আমি তো কোক নিয়ে আসছি, ঠিক আছে আমি তো তাহলে নিব না, সো তুমি ক্যান্সেল করবা। সো সেই প্রসেসটা কীভাবে হবে। তারপরে এই যে আমরা যে রেগুলার ধরো ভেন্ডিং মেশিন থেকে বিভিন্ন আইটেম নিচ্ছি, সো আমার ডেটাবেস আপডেট হচ্ছে, সো এই ইনফরমেশনও থাকা লাগবে কোথাও, যে ইনিশিয়ালি যেই ব্যক্তি যে লোক এসে বা যে কোম্পানির লোক এসে সে দিয়ে গেল যে এখানে 20টা কোক আছে, 20টা পেপসি, 20টা 7 আপ আছে। সো যেটা হয় এখন তুমি একটা করে নিচ্ছ, 2টা করে নিচ্ছ, সো ইন দ্যাট কেস ডেটাবেস কিন্তু আপডেট হচ্ছে। হতে হতে যখন 0 হয়ে যায় তখন হয়তো ওই কোম্পানির কাছে একটা নোটিফিকেশন যায় যে তোমার ভেন্ডিং মেশিনে আইটেম নাই। তখন এক লোক এসে সে আবার ওটা খুলে ভিতরে হচ্ছে রিফিল করে দিয়ে যায়, এটিএম মেশিনের মতো টাকা শেষ হয়ে যায় তখন সে টাকা রিফিল করে দেয়। তো সেখানে হয়তো তোমার কিছু কাজকর্ম করতে হয়। আমরা ফার্স্টে ডিপোজিট মানিটা দেখি যে ডিপোজিট মানিতে আসলে আমার কাজগুলো কিভাবে হয়। আই গেস তোমাকে দেখতে পাচ্ছ মোটামুটি ভাবে। এখানে দেখো আমরা আগের দিনও বলছিলাম যে অ্যাক্টর কিন্তু অ্যাজ এ অবজেক্ট হিসেবে কাজ করবে বা আমরা অ্যাক্টরও রাখতে পারি। এখন এই যে ভেন্ডিং মেশিনের ক্ষেত্রে ডিপোজিট মানি করার ক্ষেত্রে একজন অ্যাক্টর কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ এক্সটার্নাল, আমি কিন্তু সিস্টেমের ভিতরে যায় কোনো কাজ করি না, আমি এক্সটার্নালি আমি কাজটা করি। সো দ্যাটস ওয়াই আমরা এখানে কাস্টমারটাকে একটা অ্যাক্টর হিসেবে আমরা নিলাম। ওকে, এখন অবজেক্টগুলো দেখি। অবজেক্টগুলো কি? মানি ডিটেকশন হার্ডওয়্যার, যেটা একটু আগে বললাম যে সে চেক করবে যে আমি কয় টাকা দিয়েছি। সো সেটার জন্য আমার একটা আলাদা ইউনিট থাকবে। এখন তুমি চিন্তা করো, মানে এটা একটু ডিফিকাল্ট, মানে এখানে হার্ডওয়্যার বেসড জিনিসপত্র আছে। সো এখন তোমাকে দায়িত্ব দেওয়া হলো তুমি একটা ভেন্ডিং মেশিন ক্রিয়েট করো, বা আমার একজন ক্লায়েন্ট আসলো এসে বললো আমরা একটা ভেন্ডিং মেশিন বানাবো। সো এখন এটার সিস্টেমটা তোমাকে ডিজাইন করতে হবে। আমরা ইউজুয়ালি তো সবসময় সফটওয়্যার বেসড থাকি, সো এখানে ধরো এটা হার্ডওয়্যার বেসড জিনিস, এখানে সফটওয়্যারও আছে, হার্ডওয়্যার, একটা এমবেডেড সিস্টেম এটা। ওকে, সো এখানে আমার একটা ইউনিট থাকতেছে মানি ডিটেকশন হার্ডওয়্যার। সো আমরা নাম শুনে বুঝতে পারতেছি এর কাজ হচ্ছে মানি ডিটেক্ট করা। সিআরটি ডিসপ্লে, যে বিভিন্ন যে মেসেজগুলো দেখাবে ক্লায়েন্ট কাস্টমারকে, সেটার জন্য একটা ডিসপ্লে থাকে, একটা ছোট টিভির মতো ধরো আছে, সেখানে লেখা ওঠে। ওকে, আচ্ছা, ভেন্ডিং মেশিন কন্ট্রোলার, এই যে একটু আগে আমি বলতেছিলাম যে একটা সেন্ট্রাল ইউনিট থাকা উচিত যে আসলে প্রসেসিংগুলো করে। তো সেটাকে আমরা ধরে নিচ্ছি একটা ভেন্ডিং মেশিন কন্ট্রোলার, যে কন্ট্রোলার কি করে সেটা দেখতেছি একটু পরে। দেন মানি ডিসপেন্সার, সো যে ইউনিটটা আসলে রিমেনিং টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে সেই ইউনিটটার নাম হচ্ছে মানি ডিসপেন্সার। ওকে, তাহলে আমরা একটু সিনারিও দেখি। আচ্ছা, তুমি চাইলে এখানে এরকম দিতে পারো, এখানে দেয়া নাই, বাট দেয়াটা ভালো আর কি। এখানে অনেক জায়গাতে দেয়া নাই। ওকে, দেয়া নাই ডাজেন্ট মিনস যে নাই। এই ডায়াগ্রামে আসলে হয়তো ওইভাবে তারা দেয় নাই, বাট দিবা সবসময়। যেমন এখানে নাই, অ্যাক্টিভেশন বার এটার নাম, তার মানে যেই সময় এই অবজেক্টটা অ্যাক্টিভ থাকবে সেটাকে আমরা এরকম একটা বার দিয়ে রিপ্রেজেন্ট করি লাইফ লাইনের ভিতরে। এরকম। এখন দেখি ওকে, সো ফার্স্ট কাজ হচ্ছে আমি টাকা ডিপোজিট করলাম। ওকে, এখন ডিপোজিট মানি করলে ফার্স্ট এটা যাচ্ছে হচ্ছে মানি ডিটেকশন হার্ডওয়্যারের কাছে। সো সে ডিপোজিট মানি করলো, তো সেই ভিতরে রিকগনাইজ করলো। সো এটা কিন্তু একটু নিচ থেকে শুরু করতেছি। সে যেটা করলো, তোমার ডিসপ্লেতে লেখা উঠলো 50 টাকা। ওকে, সো সে এটা ডিসপ্লে, যে সিআরটি ডিসপ্লে আছে, আচ্ছা সরি, শুরুতে আরেকটা ছিল এখানে, এটা হচ্ছে এমনি
ওয়েলকাম মেসেজ থাকে না, ওইরকম আর কি। আইডিয়াল স্টেটে একটা ওয়েলকাম মেসেজ, তো সব সময় চলতেছে এটা। সো যেহেতু সব সময় চলতেছে, সো দিস ইজ আ লুপ। সো লুপকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, সো তুমি যখন একটা ভেন্ডিং মেশিনের সামনে যাচ্ছ, তখন দেখা যাবে যে ডিসপ্লেতে অনেক অ্যাডভার্টাইজ হচ্ছে বা বিভিন্ন মেসেজ শো করতেছে। দেন তুমি টাকা ডিপোজিট করলা, সো তোমাকে ডিসপ্লেতে লেখা উঠবে যে তুমি কত টাকা ডিপোজিট করছো। এবং পরে সে যেটা করতেছে, তুমি যে কয় টাকা ডিপোজিট করছো এটা হচ্ছে সেন্ট্রাল ইউনিটের কাছে হচ্ছে পাঠিয়ে দিচ্ছে। অবশ্যই সেন্ট্রাল ইউনিট তো জানতেই হবে, তাই না, কন্ট্রোলারের কাছে যে তুমি আসলে কয় টাকা দিছো। আচ্ছা, ভেন্ডিং মেশিনে আরেকটা জিনিস হচ্ছে যে ধরো তুমি টাকা দিয়ে কিছু সিলেক্ট করো না, বসে আছো। সো ইন দ্যাট কেস দেখা যাবে যে আফটার সাম টাইম টাকাটা রিটার্ন বের হয়ে আসছে। ওকে, সো দ্যাট মিনস ওরা আসলে ভিতরে একটা টাইমার সেট করে রাখছে যে তুমি টাকা দেওয়ার ধরো 1 মিনিট বা 30 সেকেন্ডের মধ্যে তুমি যদি কোনো কিছু সিলেক্ট না করো, তুমি যদি আইডিয়াল বসে থাকো, ইন দ্যাট কেস কিন্তু টাকাটা আবার রিটার্ন হয়ে আসে। ওকে, সো তার মানে তুমি টাকা দিছো, কত অ্যামাউন্ট টাকা সেটা এখন কন্ট্রোলারের কাছে চলে আসছে যে তুমি 50 টাকা দিছো। তখন সে করলো কি, একটা সেলফ টাইমার অন করে দিল, ধরো 30 সেকেন্ডের একটা কিছু একটা। ওকে, দেন সে আবার ডিসপ্লেতে আবার একটা মেসেজ পাঠাচ্ছে যে প্রম্পট ফর সিলেকশন। সো ডিসপ্লেতে একটা লেখা উঠবে যে সিলেক্ট ইউর আইটেম অর সামথিং। হওয়ার পরে হচ্ছে এরপরে যেটা আছে যে যদি টাইমার যদি 30 সেকেন্ডের বেশি হয়, ইনভ্যালিড বা নো সিলেকশন যদি এরকম কিছু হয়, ইন দ্যাট কেস কন্ট্রোলার কি করবে, মানি ডিসপেন্সের কাছে একটা মেসেজ পাঠাচ্ছে যে তুমি টাকা রিটার্ন করে দাও। ওকে, রিটার্ন করে দিয়ে সে টাইমার স্টপ করে দিল, আবার ওয়েলকাম মেসেজ হয়ে গেল, শুরু করতেছে। এখানে কিন্তু ওই অপশনটা নাই যে তুমি যখন সিলেক্ট করবো তখন কি হবে, ওটাতে এখন আসে না। ওটা হচ্ছে মেক সিলেকশনের মধ্যে পড়ে। এটা হচ্ছে অনলি ডিপোজিট মানির ক্ষেত্রে, যে তুমি যখন ডিপোজিট মানি টাকা দিচ্ছ তখন হচ্ছে আমার আসলে ভিতরে কিভাবে মেসেজ আদান প্রদান হচ্ছে সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে দেখো কন্ডিশন কিন্তু ওরা এখানে এরকম ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন দিয়ে তারপরে এখানে তোমার ওই মেসেজটা দিছে, এভাবে করতে পারো। ওকে, অথবা আমরা এই লাস্ট ক্লাসে দেখছিলাম, আজকেও হয়তো আবার একটু দেখাবো। ওকে, সো এটা হচ্ছে অনলি ফর ডিপোজিট মানির ক্ষেত্রে আমার সিকোয়েন্স ডায়াগ্রামটা কীরকম হবে। ওকে, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো একটু। তো সেলফ লুপের ব্যাপারটা একটু খেয়াল রাখবা, সেলফ লুপ কিন্তু এরকম হয়, এখানেও কিন্তু একটা সেলফ লুপ আছে, সো লাগতে পারে সেলফ লুপ রাখতে পারে। সেলফ লুপও হচ্ছে লুপ ঠিক না, মানে সেলফ ট্রানজ্যাকশন যখন বোঝাচ্ছি সেলফের সাথে, মানে যে এই অবজেক্ট নিজেকেই নিজে হচ্ছে যখন মেসেজ পাঠাবে তখন হচ্ছে ওটাকে আমরা এইভাবে সেলফ হিসেবে ইউজ করতে পারি। সো দ্যাট মিনস এটা যখন তুমি ড্র করতে যাবা অবশ্যই তোমার তো একটা সিনারিও দেয়া থাকবে। আমি তো সিনারিওটা এর আগে হচ্ছে এমনি নিজে বানায় বলছি, পরীক্ষার সময় তো বানানো থাকবে, পরীক্ষার সময় দেওয়া থাকবে। সো ওইখানে কিন্তু তোমাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে যে আমার এখানে অবজেক্টসগুলো কি কি হতে পারে, এবং দেন হচ্ছে তো তুমি সিনারিও থেকে বের করবা যে প্রথম মেসেজটা কার মধ্যে থেকে কার মধ্যে যাচ্ছে, তারপরে কার মধ্যে থেকে কার মধ্যে যাচ্ছে, এরকম। কিন্তু এখানে কিন্তু আমি একটা সিকোয়েন্স কিন্তু আছে। সিকোয়েন্স মিনস হচ্ছে এই আইডিয়ালটা বাদ দিলাম। সো প্রথম কিন্তু আমার কাজ হচ্ছে এটা, সেকেন্ড কাজ এটা, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্সথ, এটা 7, দেন এটা 8। সো এই সিকোয়েন্সটা কিন্তু তোমাকে অবশ্যই সবসময় মেনটেন করতে হবে। জাস্ট একটু চিন্তা করো, তোমার যদি সিকোয়েন্স চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু তোমার সিস্টেমটাই কাজ করবে না। ওকে, সো আরেকটা এখন ইউজ কেস দেখি, পরেরটা। এটা হচ্ছে মেক সিলেকশন, এটা একটু বড়। মেক সিলেকশনের জন্য তোমাকে করতে হবে।
আচ্ছা, এখন এটা হচ্ছে আগেরটার সাথে লিঙ্কড। আগেরটাতে দেখো যে 5 নম্বর যে মেসেজটা ছিল, এইখানে হচ্ছে সে ইউজারের কাছে হচ্ছে সিলেক্ট করার জন্য মেসেজ শো করতেছে, তাই না? সো এখানেও হচ্ছে আমাদের শুরু হবে ওইখান থেকে। আগেরটার যে 5 নম্বর যেটা ছিল প্রম্পট ফর সিলেকশন, সেটা হচ্ছে এখন এই ইউজ কেসের জন্য আমাদের আসলে ইনিশিয়াল মেসেজ পাসিংটা এখান থেকে শুরু হবে। আচ্ছা, এখন এখানে কয়েকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি অ্যাডিশনাল, সেটা হচ্ছে নিউমেরিক কিপ্যাড নামে একটা জিনিস চলে আসছে। এই যে তুমি যে সিলেক্ট করবা বা ইয়ে করবা, সেটা তো তোমাকে কোনো একটা বাটন প্রেস করতে হবে, অথবা টাচ স্ক্রিন হতে হবে, অথবা ভয়েস হতে হবে। হ্যাঁ, সো আগে তোমার বাটন সিস্টেম ছিল, এখন হয়তো টাচ বা ইয়ে চলে আসছে যে তুমি বাটন প্রেস করবা। এখানে ইয়েস নোর বাটন আছে, বা কত নম্বর আইটেম তুমি সিলেক্ট করতেছো সেটার নাম্বার দেওয়া আছে 1 2 3 4, সে বাটনটা তুমি প্রেস করবা। ক্যান্সেল করার বাটন আছে, এরকম অনেক রকম বাটন থাকতে পারে। সো আমরা ওই টাইপের ভেন্ডিং মেশিন নিয়ে এখানে কথা বলতেছি যেখানে নিউমেরিক কিবোর্ড আছে। আচ্ছা, ডিসপ্লে তো ছিলই আগে, ভেন্ডিং মেশিন কন্ট্রোলারও ছিল, মানি ডিসপেন্সারও ছিল। এইখানে নতুন যে জিনিস আমরা দেখতে পাচ্ছি, প্রোডাক্ট ডিসপেন্স এবং প্রোডাক্ট ডেটাবেস। সো তুমি যখন একটা প্রোডাক্ট নিচ্ছ ভেন্ডিং মেশিন থেকে, সো তার তো আপডেট করতে হবে ডেটাবেস, যে 10টা ছিল, একটা এখন নিল, সো এখন বাকি থাকলো 9টা, সো আপডেট করতে হবে। সো সেটার জন্য হচ্ছে আমার হয়তো প্রোডাক্ট ডেটাবেসটা সেখানে কাজে লাগবে। আর প্রোডাক্ট ডিসপেন্স হচ্ছে তুমি যে প্রোডাক্টটা সিলেক্ট করছো সেটা তো তোমার কাছে দিবে, তাই না? তুমি তো গ্লাস ভেঙে নিবা না, তোমাকে যে উপর থেকে ধাক্কা মারবে, নিচে এসে বক্সের মধ্যে এসে পড়বে, দেন তুমি সেখান থেকে হচ্ছে নিবা। ওকে, সো প্রোডাক্ট ডিসপেন্স নামক কিন্তু আলাদা একটা অবজেক্ট এখানে চলে আসছে। ওকে, তাহলে যদি একটু রিড আউট করি জিনিসটা, তাহলে কীরকম হয়। সো আমার ইনিশিয়ালি হচ্ছে ডিসপ্লেতে শো করবে যে প্রম্পট ফর সিলেকশন। এখন এখানে হচ্ছে তুমি কাস্টমার, এখন সো তুমি এখন এখানে সিলেক্ট করলা যে সাপোজ 2 নম্বর বা 5 নম্বর, যে 5 নংটা তুমি সিলেক্ট করছো। তো সিলেক্ট করলে কি হবে, সিলেক্ট করছো কোথায়? কিবোর্ডে। সো এই মেসেজটা আসতেছে কিবোর্ডে। দেন কিবোর্ড কি করতেছে, তুমি যে 5 নম্বর বাটনটা সিলেক্ট করছো এটা সে ডিসপ্লেতে দেখাচ্ছে যে ইউ হ্যাভ সিলেক্টেড নাম্বার 5। ওকে, সেটা করলো, প্লাস এই যে তুমি যে আইটেমটা সিলেক্ট করছো এই ইনফরমেশনটা ভেন্ডিং মেশিন কন্ট্রোলারের কাছে পাঠিয়ে দিল। ওকে, এখন ভেন্ডিং মেশিন যেটা করতেছে, দেখো ভেন্ডিং মেশিন যেটা করতেছে, সে ডেটাবেজে আগে সার্চ করে দেখতেছে বা ডেটাবেস থেকে খবর নিচ্ছে যে আমার যে আইটেমটা সে সিলেক্ট করছে ওইটা কি অ্যাভেলেবেল আছে নাকি নাই। ওকে, সো এখানেও কিন্তু আমার এরকম একটা আমরা বক্স দিতে পারি, হ্যাঁ, অ্যাক্টিভেশন বার। এখানে দেয়া নাই, তার মানে এই না যে দেওয়া যাবে না, এখানে অ্যাক্টিভেশন বার দিতে হবে। সো সো এখন ভেন্ডিং মেশিন জানে যে ইউজার সিলেক্টেড নাম্বার 5। সো সে যখন কি করতেছে, সে ইনকোয়ারি করতেছে ডেটাবেজে যে 5 নম্বর আইটেমটা কি আছে, তখন প্রোডাক্ট ডেটাবেজ হচ্ছে তাকে একটা রেসপন্স পাঠাবে যে হ্যাঁ আছে, ধরো। ওকে, ধরলো, তখন সে এটাকে ভ্যালিডেট করলো। সে ভ্যালিডেট করার পরে হচ্ছে সে হচ্ছে যদি ভ্যালিডেট না হয়, যদি তোমার ইনভ্যালিড হয়, মানে আইটেমটা ধরো নাই, ওকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে তাকে আলাদা একটা মেসেজ শো করতেছে ডিসপ্লেতে যে ওকে চুজ অ্যানাদার ওয়ান। ধরো টাকা নাই বা আইটেমটাই নাই ওখানে, সো সেখানে সে একটা মেসেজ ওখানে সে সেন্ড করতেছে। সো এখানে কিন্তু দেখো যে একটা কন্ডিশন কিন্তু এখানে চলে আসছে, আমরা কিন্তু পাশে এখানে সরাসরি লিখে দিছি যে ইফ ইনভ্যালিড সিলেকশন, তাহলে এই কাজটা করো। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা কোড করার সময় কি করি, ইফ সামথিং সামথিং প্রিন্ট দিস, তারপরে অনেক সময় কিন্তু আমরা এলস লিখি না, সরাসরি কিন্তু লিখি, ধরো প্রিন্ট এ, দেন এখানে লিখি প্রিন্ট বি। সো প্রিন্ট বি মানে কিন্তু আসলে এলসের বি এটা। ওকে, তো সেরকম হয়তো এখানে ওইরকম কিছু করছে। ওকে, সো
আর যদি সব ঠিকঠাক থাকে তখন সে যেটা করবে ডেটাবেসটা আপডেট করবে। ধর ডেটাবেসে ছিল হচ্ছে 10টা, এখন আপডেট করবে। ধর একটা নিছো, তাহলে এখন হয়ে গেল 9। ডেটাবেস আপডেট করবে, দেন ডিসপেন্স প্রোডাক্ট যে আছে তাকে হচ্ছে বলবে যে তুমি তাহলে ওই প্রোডাক্টটা ডিসপেন্স করে দাও। তখন এই প্রোডাক্ট ডিসপেন্স যে ইউনিটটা আছে তার কাজ হচ্ছে এটা ডিসপেন্স করে দেওয়া। ওকে, তারপরে হচ্ছে ডিসপেন্স ক্যালকুলেটেড চার্জ। তুমি দিছিলে 100 টাকা, এখন তুমি 50 টাকা নিছো। 50 টাকা নেওয়ার পরে এখন রিমেনিং অ্যামাউন্ট কত থাকতেছে? 50 টাকা। সেটা হচ্ছে সে হয়তো ডিসপ্লেতে আবার শো করাবে যে তুমি কি আবার অর্ডার করতে চাও নাকি করবা না, নাকি তুমি ক্যান্সেল করতে চাও। ওকে, তো এটা হচ্ছে অনলি ফর মেক সিলেকশনের জন্য একটা সিকোয়েন্স ডায়াগ্রাম। ওকে, মানে আমি বলতেছি একটু কঠিন লাগতেছে, বাট তোমাদের যদি একটু বসে মানে সিকোয়েন্স ওয়াইজ যদি মেসেজগুলো দেখো তাহলে নিজেরা বুঝতে পারবে। মানে এখানে কিন্তু আমি কোনো কঠিন কথা কিছু বলিনি, আমি শুধু বলতেছি এর কাছ থেকে মেসেজ ওর কাছে যাচ্ছে, ওর কাছ থেকে ওর কাছে যাচ্ছে। হ্যাঁ, এখানে খুব স্ট্রেট ফরওয়ার্ড, এখানে কিন্তু ডিফিকাল্ট কিছু ওখানে বলা নাই। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে আমি আরেকটা জিনিস এখন একটু দেখাই, সেটা হলো বার কোথায় গেল। তো এই পার্টটা একটু দেখো, যে ইফ ইনভ্যালিড সিলেকশন, এই পার্টটা যেভাবে করলাম ওইটা যদি একটু আমরা অন্যভাবে করি। আচ্ছা, এখানে আমাদের দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমার ডিসপ্লে, এখানে হচ্ছে কন্ট্রোলার, দেন এখানে হচ্ছে মানি ডিসপেন্স, দেন হচ্ছে প্রোডাক্ট ডিসপেন্স, তারপরে হচ্ছে প্রোডাক্ট ডেটাবেস, এরকম ছিল। এখন ধরো আমরা এখন এই পজিশনে আছি, এই যে ভ্যালিডেটের। সো ভ্যালিডেটেডটা হচ্ছে কার মধ্যে? ভেন্ডিং মেশিন কন্ট্রোলার। ধরো ভেন্ডিং মেশিন কন্ট্রোলার এখানে ভ্যালিডেট করলো। এখন এখানে এখন দুইটা জিনিস হতে পারে, কন্ডিশন দুইটা, হয় এটা ভ্যালিড অথবা ইনভ্যালিড। সো ইন দ্যাট কেস আমরা যেটা করতে পারি, আমরা আগের দিন যেটা শিখছিলাম সেটা হচ্ছে আমরা এরকম একটা বক্স ইউজ করতে পারি, অল্টারনেট বক্স। এটাকে আমাদের কন্ডিশন কয়টা? এখানে দুইটা, যে ভ্যালিড আর ইনভ্যালিড। সো আমি দুইটা ভাগে ভাগ করে নিলাম। ভাগ করে ধর এখানে আমি কন্ডিশন দিচ্ছি ভ্যালিড, আর এখানে একটা কন্ডিশন দিচ্ছি ইনভ্যালিড। এখন ইনভ্যালিড হলে কি হচ্ছে? সে মেসেজ শো করবে ডিসপ্লেতে। তাহলে আমি যেটা করি, এখান থেকে হচ্ছে মেসেজ দিয়ে দিলাম যে শো এরর মেসেজ। আর যদি ভ্যালিডেট হয়, ভ্যালিডেট হলে কি করতেছে? এখানে আপডেট ডেটাবেস হচ্ছে, ডিসপেন্স প্রোডাক্ট হচ্ছে। সো এই কাজগুলো কিন্তু আমি তখন এইখানে করতে পারি। ধরো এখান থেকে এখানে আসতেছে, তার মানে আমি শুধু বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে আমরা এই পার্টটুকু যে আছে, বিশেষ করে এই পার্টটুকুতে যেহেতু আমরা কন্ডিশন আছে, সো ইন দ্যাট কেস আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়ে করতে পারি। যে ইনভ্যালিড হলে যেটা হবে সেটা আমি অল্টারনেট বক্সের একটা জায়গা এক পাশে রাখবো, উপরে বা নিচে। আর যেটা ইনভ্যালিড না হলে হবে সেটাকে আমি আলাদা একটা বক্সের মধ্যে রাখবো। সো এইভাবে কিন্তু আমরা অল্টারনেট বক্স ইউজ করেও এই করতে পারি। এক্সাম্পল দেখাচ্ছি আবার একটু পরে। সো তোমরা যখন সিনারিওটা দেখবা তখন একটু চোখ কান খোলা রাখতে হবে যে আমার কোনো জায়গাতে কন্ডিশনাল কিছু জিনিসপত্র আছে কিনা। সো যখনই তোমার কন্ডিশনের কথা বলবে তখনই তুমি হচ্ছে এরকম একটা অল্টারনেট বক্স ইউজ করবে। সো অল্টারনেট বক্স হচ্ছে এরকম একটা বক্স,
সো তোমার যে কয়টা কন্ডিশন হবে তুমি সেই কয়টাতে ভাগ করবা। ধরো এটা হচ্ছে কন্ডিশন 1, কন্ডিশন 2, কন্ডিশন 3, এবং কোনায় লিখতে হবে ALT, তাহলে বুঝবো দিস ইজ আ অল্টারনেট বক্স। সো সিমিলারলি এখানে ছোট ছোট আছে তোমার ক্যান্সেল করার জন্য কি হবে, আর হচ্ছে আপডেট ডেটাবেজের জন্য কীরকম হবে, এটা তোমরা দেখবা। ওকে, জাস্ট সিকোয়েন্স ওয়াইজ তোমরা একবার রিড আউট করলে এটা বুঝতে পারবা। আচ্ছা, সো এখন এই হচ্ছে মোটামুটি এইভাবে, এই হচ্ছে তোমার সিকোয়েন্সটা একদম ড্র করার প্রসিডিউর। ওকে, এখন সিকোয়েন্স ডায়াগ্রাম ড্র করবা কিভাবে। সো তোমাকে একটা সিনারিও দেওয়া থাকবে, সো তোমার কাজ হচ্ছে অ্যাট ফার্স্ট সিনারিওটা একটু পড়ে একটু বোঝার চেষ্টা করা, আচ্ছা এটা কিসের সিকোয়েন্স ডায়াগ্রাম। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে একটা ভেন্ডিং মেশিনের উইথড্র মানির একটা সিকোয়েন্স ডায়াগ্রাম। সো তোমাদের যে ইনিশিয়াল কাজ হবে সেটা হচ্ছে সিনারিওটা পড়ে জিনিসটাকে একটু চিন্তা করা যে আচ্ছা এইভাবে তাহলে কাজটা হবে। ওকে, তুমি যদি পড়ে যদি নাই বুঝতে পারো ভিতরে কি হচ্ছে আসলে, তাহলে তো তুমি ডায়াগ্রাম ড্র করতে পারবে না। সো আগে পড়তে হবে, এবং পড়ে একটু 1 মিনিট হলেও তোমাকে চিন্তা করতে হবে যে আচ্ছা এখানে এইভাবে কাজ হচ্ছে, ফাইন। এখানে আমার অবজেক্টস কি কি হতে পারে। ওকে, সেট লাইফ লাইন। সো ইউজুয়ালি সব অবজেক্টেরই একটা লম্বা লাইফ লাইন থাকে, আর যদি না আমি ডিস্ট্রয় করি কোনো অবজেক্টকে তখন হচ্ছে তোমাকে এটা বের করতে হবে, আদারওয়াইজ এখানে কোনো ইয়ে নেই। তারপর হচ্ছে এখন হচ্ছে আমার কোন অবজেক্ট থেকে কোন অবজেক্টের মধ্যে মেসেজ পাসিং হচ্ছে, এই কাজটা করতে হবে। এই মেসেজগুলো হচ্ছে আমাদেরকে অ্যাড করতে হবে। ওকে, এগুলো দরকার নেই, ভ্যালিডেশন এখন আমাদের দরকার নেই। তো এইভাবে করে হচ্ছে আমাদেরকে সিকোয়েন্স ডায়াগ্রাম ড্র করতে হবে। আচ্ছা, এখন নিচে আসি আবার কন্ডিশনের কথা যখন আসলাম, এই একটা ভালো এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল দেখি কন্ডিশন। সো এটা হচ্ছে একটা সার্চ বুক, আমার একটা অনলাইন লাইব্রেরি আছে। সো অনলাইন লাইব্রেরিতে অবভিয়াসলি আমার সার্চ বুক নামে একটা ইউজ কেস থাকবে। তো সেই ইউজ কেসের একটা সিকোয়েন্স ডায়াগ্রামটা হচ্ছে আমরা এখন একটু দেখি। তো কি হয়েছে সিকোয়েন্সে, দেখি এখানে কি লেখা আছে। যে মেন সিনারিওটা একটু যদি পড়ি, দ্য কাস্টমার স্পেসিফাইজ অ্যান অথর অন দ্য সার্চ পেজ, দেন প্রেস দ্য সার্চ বাটন। তার মানে তুমি যখন একটা বই সার্চ করো, সো তুমি ফার্স্টে যেটা করতেছো ওয়েবসাইটে ঢুকলা, ওয়েবসাইটের যে সার্চ বক্স আছে সেখানে তুমি অথরের নাম লিখে সার্চ বাটনে ক্লিক করলা, দেন সিস্টেম হচ্ছে এটা ভ্যালিডেট করবে। এখন দেখা যাচ্ছে কি তুমি কিছু লেখো নাই, না লিখে হচ্ছে সার্চ বক্সে ক্লিক করছো, তাহলে তো এটা একটা ইরর। অথবা তুমি নাম না লিখে ওখানে 1 2 3 4 লিখে সার্চ করছো, সো তাহলে তো এটা হবে না, ইরর। সো ওইটা সে আগে ভ্যালিডেট করবে, করে এখানে হচ্ছে দেখো ইফ চলে আসছে। ইফ মিনস কন্ডিশন, যে ইফ অথর ইজ ইন্টার্ড, দেন কিছু একটা করবে। কি করবে, সিস্টেম সার্চ ফর দ্য ক্যাটালগ ফর বুক অ্যাসোসিয়েটেড উইথ এ স্পেসিফিক অথর। যে তুমি যে নামটা দিছো সেটা যদি ঠিক হয়, ইন দ্যাট কেস হচ্ছে সে বইয়ের নাম সে খুঁজে টুজে বের করবে। আচ্ছা, দেন সার্চ যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তখন সে সার্চের রেজাল্ট দেখাবে যে সেই লোকের, সেই অথরের যেসব বই আছে সেসব বইয়ের হচ্ছে একটা লিস্ট শো করবে। আচ্ছা, এটা গেল তো ইফ অথর ইন্টার। আর যদি তুমি ভুল করো বা ABCD তুমি 1 2 3 4 লেখছো বা কিছুই লেখো নাই, যে ইফ দ্য কাস্টমার ডিড নট এন্টার দ্য নেম অফ অ্যান অথর বিফোর প্রেসিং দ্য সাবমিট বাটন, সিস্টেম ডিসপ্লেস অ্যান এরর মেসেজ। সো আমার এখানে কিন্তু আসলে এটার পরে কন্ডিশন চলে আসছে, দুইটা পাথ। যদি সে অথরের নাম দিয়ে থাকে তাহলে সে এই কাজগুলো করবে, আর যদি অথরের নেম না দেয়া থাকে তাহলে সে এই কাজটা করবে। সো অবভিয়াসলি আমার এখানে তখন আমার একটা অল্টারনেট বক্স লাগবে, যেহেতু আমি এখানে কন্ডিশন দেখাচ্ছি। তো যদি আমরা একটু দেখি এখানে কিভাবে করছি, সেটা হচ্ছে কাস্টমার চলে আসলো এখানে, কারণ কাস্টমারই হচ্ছে সার্চ করতেছে।
সো আমার যে সার্চ পেজ আছে সে হচ্ছে একজন সার্চ বাটনে ধরো ক্লিক হলো, হওয়ার পরে হচ্ছে সার্চ পেজ যে আছে সে হচ্ছে এখন ভ্যালিডেট করবে। সো ভ্যালিডেট করবে কি, হয় তুমি অথরের নাম দিছো, না হয় দাও নাই, যে কোনো একটা। ওকে, সো আমার এখানে অল্টারনেট বক্স চলে আসলো দুইটা, এটা ইফ, এটা হচ্ছে এলস, এভাবে যদি বলি। সো ইফের কন্ডিশনটা কি, অথর এন্টার্ড, তার মানে তুমি অথরের নাম দিছো। সো যখন তুমি অথরের নাম দিছো তখন সার্চ পেজ করতেছে কি, সে ধরো ক্যাটালগ নামে যে পেজ আছে বা কোনো যেই অবজেক্ট বা যেই থাকুক না কেন, তার কাছে হচ্ছে এই অথরের নেমটা সে ফরওয়ার্ড করে দিল, যে এই একজন অথরের নাম দিছে, তুমি হচ্ছে বের করো এই অথরের কি কি জিনিস আছে সব বের করো। তখন ক্যাটালগ কি করতেছে, সে একটা সার্চ রেজাল্ট ক্রিয়েট করতেছে, ধরো একটা লিস্ট হতে পারে বা একটা টেবিল হতে পারে, কিছু একটা লিস্ট ক্রিয়েট করলো, দেন সার্চ রেজাল্ট হচ্ছে এটা ডিসপ্লে করে দিচ্ছে আমার রেজাল্ট পেজে, ডিসপ্লে করে দিল যে একটা লিস্ট শো করে দিচ্ছে, কাজ শেষ কিন্তু। আর নিচে যখন আসতেছি, সো অথর নট এন্টার, তার মানে এটা সেকেন্ড কন্ডিশন, নাহলে কি হবে, সার্চ পেজই হচ্ছে একটা এরর মেসেজ তোমাকে শো করা দিচ্ছে যে প্লিজ এন্টার অথর নেম আর প্লিজ এন্টার কারেক্টলি। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা যে অল্টারনেট বক্স ইউজ করতে পারি। অনেক ক্ষেত্রে আমাদের হোয়াইল আসতে পারে, লুপ আসতে পারে, ওখানেও কিন্তু আমরা এরকম বক্স ইউজ করতে পারি। লুপ বক্স, নামটা কেমন লাগতেছে, বাট লুপ ইউজ করতে পারি আমরা। তার মানে কি, যেই সব কাজগুলো আমার লুপের মধ্যে হবে, জাস্ট প্রোগ্রামিং কথা চিন্তা করো, তুমি একটা ফর লুপ চালাইছো, ফর লুপের মধ্যে আমার বিভিন্ন কাজ হচ্ছে। সো এরকম যে কোনো মেসেজ যদি একটা লুপের মধ্যে সবসময় থাকে, তো সেটাকে আমরা লুপ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, সো এই দুটো একটু দেখবা, হোয়াইল এবং বা এমনি লুপ আমরা কিভাবে সিকোয়েন্স ডায়াগ্রামে ইউজ করতে পারি। ওকে, এখানেও তাই। এখানে কি হচ্ছে, এখানে আমার যে এটা হচ্ছে তোমার ব্যাংকের জন্য। ওকে, যে তুমি ব্যাংকে টাকা হচ্ছে কিছু একটা করবা। আচ্ছা, সো তুমি এখানে আমার দুইটা কন্ডিশন চলে আসছে। দুটো কন্ডিশন মানে হচ্ছে যে ধরো তুমি টাকাটা কাউকে পাঠাবা। ওকে, সো তুমি যখন টাকাটা পাঠাবা, ধরো কাউকে, ধরো তুমি তুমি হচ্ছে বি এর কাছে হচ্ছে 1000 টাকা পাঠাবা। সো তখন ব্যাংক আসলে যখন চেক করবে আগে যে তোমার ব্যালেন্স কত, যেমন এখানে যেটা হচ্ছে, ব্যাংক হচ্ছে গেট অ্যামাউন্ট বলছে, মানে ধরো কত টাকা পাঠাবা, ধরো 500 টাকা, 500 মধ্যে কম হয়ে গেল, 2500 টাকা তুমি পাঠাবা। সো সে ব্যাংক ধরলো হ্যাঁ 2500 টাকা, তখন ব্যাংক আবার কি করতেছে, তোমার ব্যালেন্স নিয়ে আসতেছে। এই চেক মানে হচ্ছে কি, যে ধরো চেকের মাধ্যমে যখন টাকা পাঠায় সেই টাকা আইনি, সে চেক থেকে হচ্ছে টাকা নিল, যে তুমি আসলে কয় টাকার চেক দিছো, 2500 টাকা। সে তখন তোমার নিজের যে ব্যাংক অ্যাকাউন্ট সেটার ব্যালেন্স নিচ্ছে। সো গেট ব্যালেন্স যাচ্ছে, দেন ব্যাংক কি করতেছে, তার অ্যাকাউন্ট থেকে তার ব্যালেন্সটা হচ্ছে পাঠায় দিচ্ছে। সো তোমার ব্যাংকে আছে হচ্ছে 1000 টাকা। সো এখন আমার তাহলে হবেটা কি, সো আমার এখানে আমার দুইটা কন্ডিশন হতে পারে। সেটা হচ্ছে তুমি যে টাকাটা উইথড্র করতে যাচ্ছ বা চেকের মাধ্যমে পাঠাতে যাচ্ছ, সেটা তোমার অ্যাকাউন্টের টাকা থেকে বেশি হতে পারে অথবা কম হতে পারে। ওকে, সো যদি তোমার ব্যালেন্স আছে এখন 10,000 টাকা, যদি 10,000 টাকা হয়, তার মানে তুমি যে অ্যামাউন্টটা আসলে পাঠাতে চাচ্ছ সেটা থেকে তোমার ব্যালেন্স বেশি। তো দ্যাট মিনস আমার তখন ট্রানজ্যাকশন হবে। ওকে, সো ব্যালেন্স গ্রেটার দেন ইকুয়াল টু অ্যামাউন্ট হলে সে ট্রানজ্যাকশনের যে কাজগুলো আছে সেই কাজগুলো করবে। এলস তার মানে আমার কাছে আছে 1000 টাকা, আমি রিকোয়েস্ট করছি 2500 টাকা, তখন হচ্ছে সে অন্য কাজ করবে। তার মানে সে হচ্ছে বলবে যে ইনসাফিসিয়েন্ট ফান্ড, রিফান্ড, চেক বাউন্স করে দেবে, রিটার্ন করে দেবে, এরকম কিছু একটা। ওকে, সো এইভাবে কিন্তু আমরা কন্ডিশন এভাবে দিতে পারি। সো প্রত্যেক কন্ডিশনের ভিতরের পার্টটুকু হবে এটা, আর এলস এর ভিতরে যে অংশ কাজ করবে সেই অংশেরও কাজ হবে এটা।
আর যদি সিঙ্গেল কন্ডিশন হয় সেভাবে আমরা এইভাবে করতে পারি, দরকার নাই এটা ইউজ করা, তোমরা অল্টারনেট বক্স ইউজ করে করবে। মানে আমরা এটা এই সিস্টেমটাও একই, বাট এখানে জিনিসটা হচ্ছে কি, এখানে আমার কন্ডিশন আছে 5টা, 1 2 3 4 5। সো আমরা যদি অল্টারনেট বক্স নিতাম, সো অল্টারনেট বক্সটাকে আমাকে 5টা ভাগে আসলে ভাগ করা লাগতো, এবং প্রত্যেকটা কন্ডিশনের জন্য আসলে একটা মেসেজ আদান প্রদান হচ্ছে, যে টি ইকুয়াল টু 0 হয় তাহলে এটা হবে, অথবা টি যদি 50 লেস হয় তাহলে এটা হবে, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। সো সেই ক্ষেত্রে আমরা শুধু অল্টারনেট বক্স নিলে একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, সো অল্টারনেট বক্সটা বাদ দিয়ে আমি সরাসরি এখানেই লিখে দিতে পারি। অথবা তুমি এইভাবেও লিখতে পারো যে এখানে তুমি ব্র্যাকেট দিয়ে লিখে দিলা টি ইকুয়াল টু 0, তুমি এখানে লিখে দিলা যে এটা আগে হবে যদিও, টি লেস দেন ইকুয়াল টু 50, এইভাবে লিখেও তুমি দেখাতে পারো, তোমার ইচ্ছা। এই হচ্ছে মোটামুটি আমাদের সিকোয়েন্স ডায়াগ্রামের কথাবার্তা। অনেকে বুঝে নাই এখনো জানি, বাট একটু ফলো আপ করতে হবে, ফলো আপ করলে আই গেস জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এটা মনে রাখতে হবে যে কার সাথে কার মেসেজ আদান প্রদান হচ্ছে, সহজ বাংলা কথা, এবং কোনো কন্ডিশন আছে কিনা, কোনো লুপ আছে কিনা, এই টাইপের জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। ওকে, তোমাদের জন্য একটা বড় সড়ো সিনারিও নিয়ে আসছি, তোমরা যদি বলো না আচ্ছা প্র্যাকটিস করবো, এবার না প্র্যাকটিস করো। ওকে, সো কোনো কোশ্চেন থাকলে আগে বলো, তারপর আমরা এটাতে যাচ্ছি। কোন কোশ্চেন থাকলে বলো আগে। ওকে, সো কোশ্চেন নাই মনে হচ্ছে। আচ্ছা, যদিও আমার এখানে লাল কালি উঠে আসছে, যে বাট পরীক্ষার সময় তো লাল কালি থাকবে না, লাল কালি ছাড়া করি। আচ্ছা, এখন ধর আমার কাছে এরকম একটা রিকোয়ারমেন্ট আসছে, বা এরকম একটা সিনারিও আসছে, যে এই সিনারিওর জন্য we have to draw a sequence diagram। তো এখন আমাদের অ্যাপ্রোচটা কি হবে, একটু দেখি কি এখানে বলা আছে। আচ্ছা, এখন তোমরা কিন্তু একটু অ্যান্সার দিতে হবে। এখন আমি কোশ্চেন জিজ্ঞেস করবো, তোমরা অ্যান্সার দেবে। আচ্ছা, তো শুরুতে আসি। ই-কমার্স হ্যাজ বিন বুমিং ইন বাংলাদেশ and especially with the pandemic, the demand for it has exponentially increased. A general case e-commerce runs as follows. Okay, so প্রথম এই পার্টটুকু কিন্তু এমনি, এটার সাথে কিন্তু ইউজ কেসের কোনো সম্পর্ক নেই। ওকে, এটা যেহেতু একটা সিনারিও, এটা গল্প আকারে লিখতে হবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মতো করে, সো কিছু কথাবার্তা বলা হয়েছে। এখন এটাকে আবার তুমি সিকোয়েন্স ডায়াগ্রামে নিয়ে আসার চিন্তা ভাবনা করো না। আচ্ছা, সো বাট আমরা এই 3টা লাইন পরে আসলে যেটা বুঝতে পারলাম, যে এটা একটা ই-কমার্স সাইটের কিছু একটা কাহিনী, ই-কমার্স সাইটে কিছু একটা হবে এখানে। আচ্ছা, সো আমরা একটু লাইন বাই লাইন পড়ি। After a customer visits the site, they search for a product by typing the name which is passed to the search engine. So আমি কিন্তু এখন শুধু 2টা লাইন পড়লাম, এই 2টা লাইন পড়ছি শুধু। এখন তোমাদের বলতে হবে এইখানে অ্যাক্টর অবজেক্ট কি হতে পারে, কি মনে হয়? স্যার একটা তো কাস্টমার। তো কাস্টমার আসলে এখানে করতেছেটা কি, সে সার্চ করতে। আচ্ছা, সার্চ। এখন এই যে তুমি সার্চ করবা, সো তার মানে কি কাস্টমারের সাথে আমার কার আসলে ইন্টারাকশনটা হবে, এখানে নাম দেয়া আছে এখানে স্যার সাইটের।
হ্যাঁ, Search. সাইট তো সব প্রোডাক্টের তো একটা সাইট ইন জেনারেল। সাইটের কোন অংশটা, কোন পার্টের সাথে হচ্ছে কাজ করে? Search engine. সার্চ ইঞ্জিন, রাইট। সো আমরা একটা ছোট মডিউল ধরে এলাম, ছোট একটা অবজেক্ট নিয়ে এলাম। সার্চ, যেমন এখন একটা ওয়েবসাইট বললে তো অনেক কিছু বুঝে, ধরো পেমেন্টের জন্য আলাদা, সার্চের জন্য আলাদা, প্রিন্ট করার জন্য আলাদা, এটা করার জন্য আলাদা, আপলোড করার জন্য আলাদা, প্রত্যেকটা কাজের জন্য হয়তো আমি আলাদা আলাদা সব অবজেক্ট ক্রিয়েট করা। ওকে, সো এখানে আপাতত আমরা যেটা দেখে বুঝতে পারতেছি যে কাস্টমার এবং সার্চ ইঞ্জিন নামে, কাস্টমার তো একটা এবং সার্চ ইঞ্জিন নামে হচ্ছে একটা অবজেক্ট থাকবে এবং তাদের মধ্যে একটা ডেটা পাসিং হচ্ছে। সো কি ডেটা পাসিং হচ্ছে? সে প্রোডাক্ট নেম আসলে দিচ্ছে, ওকে, প্রোডাক্ট নেম দিয়ে সে এটাকে সার্চ করতেছে, আর কিছু না। ওকে, সো ইন দ্যাট কেস আমি যদি ড্র করি জিনিসটা, আমি একটু রাফলি ড্র করি, তোমরা পরে কি করে ড্র করবো। সো এখানে যদি আমরা দেখি, সো আমি এখানে একটা অ্যাক্টর নিচ্ছি। ওকে, ধরো এটার নাম হচ্ছে কাস্টমার, এবং আমি একটা এখানে অবজেক্ট পেলাম, সেই অবজেক্টের নাম হচ্ছে সার্চ ইঞ্জিন। সো দুইটা পেলাম। সো আমি এটা এখনো তো ডিস্ট্রাক্ট করিনি, সো আমি এইভাবে করি। ওকে, করে এখন সার্চ কাস্টমার থেকে এখানে এই অ্যাক্টিভেশন বার দিতে হবে, এরকম করে অ্যাক্টিভেশন বার দিলাম, দিয়ে এখন এটা যাবে হচ্ছে সার্চ ইঞ্জিনের কাছে। সো আমি অ্যারো দিলাম, ধরো এখানে কি দিব, সার্চ ব্র্যাকেটে একটা কিওয়ার্ড লিখলাম। এখন হলে যেটা হবে যে তোমার দেখি পরের সিনিয়রদের কিছু বলা আছে নাকি। আচ্ছা, ওকে, আপাতত এতটুকু করলাম। এখন আবার পরেরটায় আসি। The search engine then fetches the product from the product database and serial them in accordance to the relevance of the search keyword and return them to the customer. So বলো এখানে আমার নতুন কোনো অবজেক্ট আসবে? So product database. প্রোডাক্ট ডেটাবেস, তার মানে হচ্ছে এখন কিন্তু আর কাস্টমার নাই, এখন সার্চ ইঞ্জিন আচ্ছা বলাই তো আছে সার্চ ইঞ্জিন। সো সার্চ ইঞ্জিন যে আছে সে ডেটাবেজে আসলে সে সার্চ করবে যে কাস্টমার যে কিওয়ার্ডটা দিল সেই কিওয়ার্ডটা দিয়ে প্রোডাক্ট ডেটাবেজের কাছে পাঠাবে। সো দ্যাট মিনস আমার এখানে আরেকটা অ্যাক্টর অবজেক্ট চলে আসতেছে, প্রোডাক্ট ডেটাবেস, প্রোডাক্ট টিভি। সো প্রোডাক্ট ডিপতে যেটা হচ্ছে কেউ মনে মেসেজ দিল নাকি? আচ্ছা হ্যাঁ বলো রাফিদ, কিছু বলবা? ভুলে প্রেস হয়ে গেছে তাহলে। ওকে, সো প্রোডাক্ট ডিবির কাছে হচ্ছে সে একটা কিছু পাঠাবে এখানে। সো আমি এখানে হচ্ছে একটা এইভাবে করে দিলাম। এখন কথা হচ্ছে যে প্রোডাক্ট ডিবির কাছে আসলে পাঠাবেটা কি? ধরো কি নাম দেওয়া যায়? আচ্ছা দেখি এখানে একটু পড়ে দেখি। আচ্ছা, and serial them according to the relevance to the search keyword and return them to the customer. সো তার মানে হচ্ছে সার্চ ইঞ্জিন থেকে প্রোডাক্ট ডেটাবেজের কাছে হচ্ছে সে যে ফেচ করতে বলতেছে প্রোডাক্ট। ওকে, তাহলে আমি ধরো এখানে এরকম কিছু একটা দিলাম, ফেচ প্রোডাক্ট। এখানে ধরো আমি ওই যে কিওয়ার্ডটা দিয়েছিল সেই কিওয়ার্ডটা দিয়ে যে সে ফেচ প্রোডাক্টটা হচ্ছে সে করলো, করে এখন যেটা হবে সে এটা শো করাবে, তাই না? ওটা হচ্ছে এখানে যেটা বলা আছে যে রিটার্ন দেম টু দ্য কাস্টমার। ওকে, সো দেখা যাচ্ছে কি যে আমার ধরো প্রোডাক্ট থেকে নিয়ে আসলাম কাস্টমার পর্যন্ত, ধরো শো আইটেম লিস্ট।
ওই যে কিওয়ার্ড যেটা দিছিলাম সেই কিওয়ার্ডের জন্য। ওকে, তাহলে কিন্তু আমাদের এই আপাতত এই পার্ট শেষ। ওকে, তার মানে আমি কাস্টমার একটা সার্চ করবে কিওয়ার্ড দিয়ে, সেই সার্চ ইঞ্জিন সেই কিওয়ার্ডটা পাঠাবে প্রোডাক্ট ডিবির কাছে, প্রোডাক্ট ডিবি হচ্ছে সে সার্চ করে সে একটা লিস্ট জেনারেট করে সে কাস্টমারের কাছে হচ্ছে জিনিসটাকে শো করবে। ভালো করলো, পরেরটায় আসি। আচ্ছা, দেন আবার এখন পরেরটায় আসি। দ্য কাস্টমার সিলেক্টস অ্যান আইটেম হুইচ টেকস দ্য ইউজার টু দ্য প্রোডাক্ট পেজ। আচ্ছা, এখানে একটা লাইনই আছে, তার মানে হচ্ছে আমার এখানে প্রোডাক্ট পেজ নামে কিছু একটা চলে আসতেছে। ওকে, এখন প্রোডাক্ট পেজ একটা বানাই এখানে। প্রোডাক্ট পেজ। সো কাস্টমার আসলে কি করতেছে এখানে? কাস্টমার হচ্ছে সিলেক্ট করতেছে একটা আইটেম হুইচ টেকস ইউজার টু দ্য প্রোডাক্ট পেজ। তার মানে কাস্টমার থেকে, ধরো আমি এখানে আবার মুছতে হবে বলে আমি আবার নতুন করে শুরু করলাম, তোমরা আগেরটাই কাউন্ট করতে পারবা। সো কাস্টমার যে করতেছে সে প্রোডাক্ট পেজের এখানে কিছু একটা করতেছে। কি করতেছে যেন? সিলেক্ট অ্যান আইটেম, সিলেক্ট প্রোডাক্ট, সিলেক্ট প্রোডাক্ট অথবা সিলেক্ট প্রোডাক্ট, এখানে আমি একটা আইটেম নেমটা দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমার চলে যাচ্ছে ইসের কাছে, প্রোডাক্ট পেজের কাছে। এখন এখন এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু আমি রিটার্ন টিটার্ন কিছু দেখাচ্ছি না। ওকে, সো হয়তো তুমি এখানে একটা রিটার্ন দেখাতে পারো, যদিও কিছু বলা নাই, তুমি এখানে রিটার্ন করতে পারো যে শো প্রোডাক্ট ইনফো বা প্রোডাক্ট ডিটেল, প্রোডাক্ট ইনফো দিলাম আর কি। আসলে তো তুমি যখন প্রোডাক্ট সিলেক্ট করবা তখন সেই প্রোডাক্টটা দেখানো উচিত, যদি আমার সিনারিওতে যদিও ডিরেক্টলি কিছু বলা নেই। ওকে, আচ্ছা, সো আমার এই কাজ শেষ। এখন আসি, from the product page the customer adds the item to their cart which sends a request to the customer cart. ওকে, যার মানে হচ্ছে প্রোডাক্ট পেজ থেকে ইউজার হচ্ছে সিলেক্ট করবে, সিলেক্ট করলে হচ্ছে এটা কাস্টমার কার্ট নামে যে অবজেক্টটা আছে সেইখানে যাবে। তার মানে এখানে আমাদের আরো একটা অবজেক্ট কিন্তু চলে আসতেছে, কাস্টমার কার্ট। এখন কাস্টমার কার্টে এখন এখন একটু অ্যান্সার দাও। এই যে আমরা দেখলাম এটা কাস্টমার কার্টে প্রোডাক্ট অ্যাড করবে কে? কাস্টমার অ্যাডস দ্য আইটেম, তার মানে কাস্টমার থেকে কাস্টমার কার্টে হচ্ছে আমার একটা মেসেজ যাবে কোনোভাবে যে অ্যাড প্রোডাক্ট। ধরো অ্যাড প্রোডাক্ট, ওকে, অ্যাড প্রোডাক্ট গেল। আর কিছু আছে এখানে? আচ্ছা, আর কিছু নাই। ওকে, যে কাস্টমার অ্যাড প্রোডাক্ট করলো। After receiving the request, customer cart sends a request to the product database to check if the item is in stock. If the item is in stock, the product gets added to the customer, otherwise an error is shown. খুবই ইম্পর্টেন্ট একটা লাইনে চলে আসছি। এখানে ফার্স্ট যে জিনিসটা আমরা খেয়াল করলাম সেটা হচ্ছে ইফ চলে আসছে। ওকে, তার মানে কাস্টমার কার্ট প্রোডাক্ট ডেটাবেজের কাছে সে আসলে কোয়েরি করে দেখবে যে এই প্রোডাক্টটা স্টকে আছে নাকি নাই। ওকে, তার মানে আমার এই যে ধরো এটা হচ্ছে প্রোডাক্ট ডিবি। ওকে, সো কাস্টমার
কার্ট থেকে প্রোডাক্ট ডিবির এখানে আসবে যে চেক স্টক। চেক স্টক করে এখন হচ্ছে আমার এখানে কন্ডিশন চলে আসলো দুইটা, যে যদি আইটেমটা থাকে তাহলে সে কাস্টমার কার্টে অ্যাড হবে, আদারওয়াইজ ইরর শো করবে। তাহলে এটা আমি কিভাবে করি, তার মানে আমার এখানে একটা অল্টারনেট বক্স চলে আসলো অন্য কালার দিয়ে। ধরো এটা হচ্ছে ইন স্টক আর এটা হচ্ছে আউট অফ স্টক। সো আউট অফ স্টক হলে যেটা হচ্ছে তোমার আসতেছে, ইউজারের কাছে একটা মেসেজ ইরর শো করবে। সো এখন প্রোডাক্ট ডিবি হচ্ছে চেক স্টক করলো, স্টক করে এখন দেখলো যে প্রোডাক্টটা তার কাছে নাই, তখন সে যেটা করবে সে তখন কাস্টমারকে এখান থেকে একটা মেসেজ পাঠিয়ে দিল যে ইরর মেসেজ, শো ইরর। যদি সেক্ষেত্রে আমার ড্রয়িংটা ঠিক হলো না, বক্সটা কিন্তু পুরোটা আসবে। এটা কিন্তু মেসেজ গেল। আর যদি স্টকে থাকে তাহলে সে কার্টে অ্যাড করবে। এখানে কিন্তু আমার ওই একই জিনিসই বলা আছে, কাস্টমার কার্টেই হচ্ছে অ্যাড হবে। তাহলে প্রোডাক্ট আইটেম যেটা আছে সে প্রোডাক্ট ডিবি, সে আসলে তখন কাস্টমার এটাকে বলবে যে অ্যাড টু কার্ট। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষের দিকে আসতেছে, অ্যাড টু কার্ট করলো। ওকে, সো এটা হচ্ছে আমার একটা অল্টারনেট বক্স। সো আমার অল্টারনেট বক্সে কিন্তু আসলে খুব বেশি কাজ নেই। যদি স্টকে থাকে তাহলে সে কার্টে অ্যাড হবে, আর যদি স্টকে না থাকে তাহলে সে একটা ইরর মেসেজ শো করবে। ওকে, ফাইনালি দ্য কাস্টমার সিলেক্টস দ্য চেক আউট হুইচ সেন্ডস আ রিকোয়েস্ট টু দ্য কার্ট চেক আউট। তাহলে আরেকটা চলে আসলো। সো কার্ট চেক আউট নামে আরেকটা অবজেক্ট এখানে চলে আসতেই পারে, এটা একটু বড় তাই। সো ধরো এখানে আমার কার্ট চেক আউট, কার্ট চেক আউট। সো এখন যেটা হচ্ছে কাস্টমার সিলেক্টস টু চেক আউট হুইচ সেন্ডস আ রিকোয়েস্ট টু চেক আউট কার্ট চেক আউট। তার মানে কাস্টমার থেকে আমার চেক আউটে হচ্ছে একটা মেসেজ যাচ্ছে যে ধরো এটার নাম কি দেওয়া যায়, ধরো চেক আউট নামে একটা মেসেজ গেল। আচ্ছা, where customer has to enter their full name, message, ওকে, মানে কিছু ইনফরমেশন দেয়া লাগবে চেক আউট করার সময়, তাহলে হয়তো সে এখান থেকে কিছু ইনফরমেশন দিবে যে প্রোভাইড পার্সোনাল ইনফো। তুমি আলাদা আলাদা করে করতে পারো, আমার কাছে আমি শর্টকাটে করার জন্য তুমি লিখতে পারতে যে সেন্ড নেম, সেন্ড অ্যাড্রেস, সেন্ড এটা সেটা সব কিছু লিখে করতে পারতা। ওকে, সো ইফ অল ইনফরমেশন হ্যাজ বিন এন্টার্ড কারেক্টলি a success message is shown, otherwise an error message is shown. এখানেও কিন্তু ইফ চলে আসলো, তাই না? সো তার মানে কি আমার এখানে আসলে অ্যাট দ্য এন্ড যেটা হবে যে কার্টের এখানে আমি আরেকটা এরকম সাপোজ, যদিও ছোট জিনিস, তাহলে আমি এইভাবে করি যে কার্ট থেকে যেটা করবে যদি সাকসেসফুল হয় তাহলে হচ্ছে দেখাবে যে কি দেখাবে, সাকসেস মেসেজ যে অর্ডার, ধরো শো মেসেজ ধরো এখানে সাকসেসফুল। সো এটার কন্ডিশন কি, এটার কন্ডিশন হচ্ছে যে কারেক্ট ইনফরমেশন, কারেক্ট
কারেক্ট ইনফরমেশন, ইনফো কারেক্ট। আর যদি রং ইনফরমেশন হয়, রং ইনফো, তাহলেও হয়তো সে একটা মেসেজ শো করবে, শো মেসেজ এরর। এটাও হচ্ছে কার্ড থেকে দুই ক্ষেত্রে এখানেই আসতেছে। ওকে, সো এখানে আমি আর অল্টারনেট বক্স ইউজ করলাম না। ওকে, সো এইভাবে করে ড্র আ সিকোয়েন্স ডায়াগ্রাম ইউজিং দ্য অ্যাবভ সিনারিও। সো ইউজিং দিস অ্যাবভ সিনারিও অনেকটা এরকম একটা সিকোয়েন্স ডায়াগ্রাম ড্র করে ফেললো। যদি পসিবল হয় একটা স্ক্রিনশট নিয়ে রাখো। সো এইভাবে হচ্ছে আমাদেরকে একটা সিনারিও দেয়া থাকলে সিনারিওটা করে আমরা করব। হ্যাঁ, কোশ্চেন। কেউ কিছু বলার জন্য মাইক ওপেন করছো? আচ্ছা, বলবো না, ঠিক আছে। আচ্ছা, এই যে জাকি কি সাইন আউট হয়ে গেছিল নাকি এখন আসলো? স্যার আমি মানে ব্রেকে ছিলাম তো, মাত্র বাসায় এসে ঢুকলাম আর কি। তো মাঝের সময় কইছি, মানে মাঝের সময় কি জয়েন করতে পারছো? না স্যার, মাঝে জয়েন করতে পারিনি, এখন তাহলে আসছি। কেমন হলো? রাস্তায় ছিলাম আর কি স্যার, সরি, মানে আজকে একটু লেট হয়ে গেছে। তো তুমি ক্লাস করেই যেত একবারে। স্যার হ্যাঁ, মানে ওটা বুঝতে পারিনি তো, একটু ভুল হয়ে গেছে স্যার, সরি। আচ্ছা, ওকে। এই হচ্ছে আমাদের সিকোয়েন্স ডায়াগ্রাম, কাজ শেষ। আরেকটা ছোট সিনারিও আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে বাসায়। স্যার এগুলা প্র্যাকটিস প্রবলেম গুলো না বাক্সে দেওয়া নেই, মানে স্লাইডে নাই। হ্যাঁ, এগুলো তো নতুন করছি, তাই স্লাইডে দেয়া নেই। আমি ও আচ্ছা, সবসময় তো এক জিনিস পড়াই না, এক সময় এক একটা জিনিস আসে। আমি তোমাদেরকে স্লাইডটাই এখানে দিয়ে দিচ্ছি, ঝামেলা শেষ। ওকে স্যার। এগুলো তোমরা এইভাবে পড়ে করতে পারছো। পরীক্ষা আমরা এখন আসলে যে কোশ্চেনটা লাস্টে সলভ করলাম, এটা কিন্তু একটা পরীক্ষার কোশ্চেন। পরীক্ষায় এইরকম কোশ্চেন আসে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার এক্সামের হরিজন্টালি ড্র করব স্যার? হ্যাঁ, এখন ডিপেন্ড করে। এখন ধরো যে এক্সাম্পলটা আমরা করলাম, এই এক্সাম্পলটা হয়তো খাতায় করাটা ডিফিকাল্ট, সো আমাদেরকে মানে হরাইজন্টালি করতে হবে। সো ওইটা হচ্ছে তুমি যখন সিনারিওটা পড়বা তখন তুমি একটা আইডিয়া পাবা যে ওকে আমার এখানে মনে হয় 3টা অবজেক্ট হতে পারে। তো ঠিক আছে, 3টার জায়গায় হয়তো 4টা হলো। সো তুমি করতে পারবা সেক্ষেত্রে। আর যদি দেখো যে না, মনে হচ্ছে যে এখানে তো আমার বেশি আসতেছে, তাহলে ফাইন, তাহলে আমি একটু বেশি জায়গা নিয়ে তাহলে তুমি পেজটা ঘুরাই করতে পারো, অথবা করতে পারো, ওই যে ডাবল পেজ যে নিয়ে করতে পারো, অনেকটা এরকম। আমি দেখাতে পারতেছি না, বাট এইভাবে দেখাই। কি ব্যাপার, ড্র করে দেখাই। সেটা হচ্ছে যে তুমি ডবল পেজ করবা। এই তো খাতাকে মানে পুরাটা খুলবা, এই যে মাঝখানে হচ্ছে ভাঁজ, এইভাবে নিয়েও তুমি ড্র করতে পারো, এই পুরাটা মিলায়, যেটাতে সুবিধা হয়। সো ঠিক আছে, তাহলে আজকে আমাদের সেশন এই পর্যন্ত। একটু তোমরা দেখবা, আমরা নেক্সট ক্লাসে আই গেস ডেটা ফ্লো ডায়াগ্রাম শুরু করব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে তাহলে।